পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত। কমলাপুরে দৃশ্যমান এমআরটি লাইন 6 এর সবশেষ স্টেশন, কাজ এগিয়েছে 40%। আগামী বছর জুনে মেট্রো যাত্রার আশা। উত্তরা থেকে সময় লাগবে মাত্র 34 মিনিট। ভোরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। 13 দিনের কিলিং মিশনের পর আধা ঘন্টায় হত্যা। বন্ধু আখতারুজ্জামান শাহিনের পরিকল্পনায় চরম নৃশংসতার শিকার হলেন এমপি আনোয়ারুল আজিম আনার। 2-3 মাস আগে রাজধানীর গুলশান ও বসুন্ধরায় শাহিনের ফ্ল্যাটে হয় হত্যার ছক। ঢাকায় গ্রেফতার শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ, ফয়সাল ও মাস্টারমাইন্ড শাহিনের বান্ধবী শিলাস্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বলে জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় 2-3 মাস যাবত। তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে, এবং তারা মানে যে এখানে যে মাস্টার মাইন্ড তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই দুইটি বাসাতেই মানে অনেক দিন যাবতেই প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে। প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ, এবং সেই বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে 30 তারিখ উঠবে, এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি, এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। ওইখানে আরও 2 জনকে তারা হায়ার করে, অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই 2 জনকে তারা ঠিকঠাক করে দেয়। এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ, আর একজন হলো সিয়াম, ওইখানে ঠিক করে দেয়। তারপরে উনি যে মাস্টার মাইন্ড উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে, কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে, কারা কারা থাকবে এই অপরাধটা সংগঠিত সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন বাংলাদেশে চলে আসছেন। 13 তারিখ ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে সাদা গাড়িতে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কত দূর গেলেই সেখানে যে মূল হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে উনি আর হচ্ছে আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা, সে বিষয়ে কিছুই জানে না, সে জাস্ট ক্যারিয়ার হিসেবে তাদেরকে নিয়ে ওই বাসায় যায়। জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল, সেটা 13 তারিখ 2:51 মিনিটে তারা সবাই ঢুকেছে, এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে, এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা 2 জন 2টা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে আসে, এবং ঠিকই 15 তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল 30 তারিখ, এই 2 জন তারা বাংলাদেশে চলে আসে। 16 তারিখ মুস্তাফিজ চলে আসে। এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টার মাইন্ড উনিও 10 তারিখে চলে আসছিল, ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি থেকে 2 ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে ওইখান থেকে অন্য কোথাও চলে যেতে পারে এবং চলে গেছে।
আমরা যারা তদন্তকারী কর্মকর্তা, মানে 18 তারিখ একটা জিডি হয়েছে, গোপাল বিশ্বাস তার কলকাতা পুলিশের কাছে জিডি করেছে, এবং আপনারা দেখবেন সেইগুলিতে তারা তাদের মোবাইলগুলিতে বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছে, অর্থাৎ ভিকটিমের মোবাইল থেকেই কোনো সময় দেখা গেছে গোপাল বিশ্বাসের কাছে একটা রিং দিয়েছে, কোনো সময় বাংলাদেশের একজনের কাছে রিং দিয়েছে, কোনো সময় বিহার থেকেও রিং দিয়েছে, এবং কলকাতা যে নাম্বার থেকেও রিং দিয়েছে। এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে ভিকটিম কিন্তু এখনও ঠিক আছে, শাহিন, তার গার্লফ্রেন্ড সেলেস্টি, আর যে মূল হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে, যাকে রেখে আসছিল শাহিন, তার নাম হচ্ছে আমানুল্লাহ। কিন্তু এই আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না, সে কিন্তু সেখানে একটা মানে নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে, কিন্তু তার নাম কিন্তু আরেকটা। ওই যে নামটা, সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল, তার নাম গলাকাটা পার্টির নেতা। সে তার বিরুদ্ধে আপনার ওই মানে মানে খুলনা, যশোর, ওই এলাকাগুলিতে অনেকগুলি মার্ডারের অস্ত্রে অনেকগুলি মামলা আছে, এবং সে হলো মূল সংগঠন হিসেবে কাজ করেছে। তার নাম হলো শিমুল। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে ভারতীয় ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কর্মকর্তাদের সঙ্গে গোয়েন্দা পুলিশের তথ্য আদান প্রদান হয়েছে। ভারতের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের 4 পুলিশ কর্মকর্তা বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আসার পর যৌথভাবে আটক আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ একথা জানান। ইন্ডিয়া থেকে 4 সদস্যের প্রতিনিধি দল আসছেন, তারা আমাদের কাছে যে সকল আসামিরা আছে তাদের সাথে তারা কথা বলছে। পাশাপাশি ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন তার মাধ্যমে তারা ডেড বডির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। নুরা, নাসিম, শিহাব, শিমুল, আমানুল্লাহ স্থান ভেদে বদলেছে নাম, তবে নামের খোলস পাল্টালেও বদলায়নি পেশা। হত্যা, গুম, অপহরণকে নেশা ও পেশায় পরিণত করেছেন খুলনা অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী শিমুল ভূঁইয়া। চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা তিনি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকারী হিসেবে সামনে এসেছে তার নাম। তবে পুলিশের কাছে শিমুল ভূঁইয়া নিজেকে সৈয়দ আমানুল্লাহ নামে পরিচয় দিয়েছেন। বিলাল হোসেন সজলের রিপোর্ট। খুলনার চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা শিমুল ভূঁইয়া। তিনি ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মূল হত্যাকারী। সুযোগ বুঝে বিভিন্ন সময় নিজেকে পরিচয় দেন নুরা, নাসিম, শিহাব, শিমুল, আমানুল্লাহ সহ বিভিন্ন নামে। তবে নামের খোলস পাল্টালেও বদলায়নি পেশা। হত্যা, গুম, অপহরণকে নেশা ও পেশায় পরিণত করেন কুখ্যাত সন্ত্রাসী শিমুল ভূঁইয়া। এবার প্রশ্ন, শিমুল কিভাবে হলেন আমানুল্লাহ? 1985 সালে ফুলতলার দামোদর স্কুল থেকে এসএসসি পাশ করেন শিমুল ভূঁইয়া। ছাত্র জীবনে বড় বোন লুসি খানমের স্বামী ডাক্তার টুটুলের হাত ধরে লাল পতাকা দলে যোগ দেন। এরপরই হয়ে ওঠেন বেপরোয়া। বিভিন্ন সূত্র বলছে খুনসহ অন্তত 2 ডজন মামলা আছে শিমুলের নামে। 1991 সালে গণেশ নামের এক ব্যক্তিকে খুন করে যশোরের অভয়নগর থানার এক মামলায় 7 বছর জেল খাটেন। বাড়ি ফুলতলা হলেও যশোর কারাগারে থাকার কারণে ওই এলাকায় গড়ে ওঠে আধিপত্য। ভারতেও অবৈধ পথে নিয়মিত যাতায়াত করতেন। 2019 সালের 10 অক্টোবর সৈয়দ আমানুল্লাহ নামে ঢাকায় পাসপোর্ট তৈরি করেন শিমুল ভূঁইয়া। পাসপোর্ট করতে একই নামে তিনি জাতীয় পরিচয়পত্রও তৈরি করেন। খুলনার ফুলতলার দামোদর ইউনিয়নের শিমুল ভূঁইয়ার বাড়িতে গিয়ে দেখা যায় তালাবদ্ধ। তার পাশের বাড়ি ছোট ভাই শিবলু ভূঁইয়ার, যিনি বর্তমানে দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার বাড়িতেও কারো সাড়া পাওয়া যায়নি। একইভাবে পাশের আরেকটা বাড়ি তার বড় ভাই হানিফ মোহাম্মদ ভূঁইয়া লাকির, যার ছেলে তানভীর ভূঁইয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন। সেই বাড়িটিও তালাবদ্ধ। আর শিমুল ভূঁইয়াকে অনেকেই দেখেন না গত 20 বছর ধরে। সেই বাড়ি থেকেই ব্যবসা বাণিজ্য যা করে কি করে সেটা আমরা ঠিক বলতে পারবো না, কিন্তু সে বাড়ি আসে না অনেক টিভিতে মোবাইলে যেরকম আসতেছে দেখে আমরাও ধোঁয়াশার ভিতরে, কোথা থেকে কি হয়ে গেল বা কি হচ্ছে কিছুই আমরা বুঝতেছি না। শিমুল ভূঁইয়া ও তার পরিবারের সদস্যরা হত্যাসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত বলে জানান এলাকাবাসী। 1998 সালে হত্যা করে ইউপি চেয়ারম্যান আবুল কাশেমকে। 2010 সালে আবুল কাশেমের ছেলে চেয়ারম্যান আবু সাইদ বাদলকে ও 2017 সালে আলাউদ্দিন মিঠুকে। মামলাগুলোর এখনো বিচার পায়নি পরিবারের সদস্যরা। শিমুল ভূঁইয়া তখন জেলে ছিল, তার নির্দেশে হত্যা হয়েছে। ফুলতলা থানা থেকে চার্জশিট দিছে শিমুল ভূঁইয়ার বোন নামে। সেই চার্জশিট আমাদের কিছু আসামি বাদ গেছে, যার জন্য আমরা নারাজি দিছি।
সেই কেস চলতেছে। সূত্র বলছে, কলকাতার নিউ টাউনের ভাড়া করা ফ্ল্যাটে সংসদ সদস্যকে খুন করে 15 মে দেশে ফেরেন আমানুল্লাহ পরিচয় দেওয়া শিমুল ভূঁইয়া। পরে ধরা পড়ে ডিবির জালে। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। বঙ্গোপসাগরে ঘাঁটি গেড়ে এই অঞ্চলের শান্তি নষ্ট করার পায়তারা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চক্রান্ত এখনও চলমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনের 14 দলের নেতাদের সঙ্গে বৈঠকে এই কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। আপৎকালীন খাদ্যের মজুত রয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। রাজনীতির নামে মানুষের ওপর অত্যাচার করলে কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের 4.5 মাস পর জোট সঙ্গী 14 দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক বাংলাদেশ আওয়ামী লীগের। গণভবনে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় জোটের দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও জোট প্রধান শেখ হাসিনা। আজকে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। রাজনীতির মাঠে জোট সঙ্গীদের নিয়ে কিভাবে এগোতে চায় ক্ষমতাসীনরা, তাই মূলত বিস্তৃত পরিসরে আলোচনা হয় বৈঠকে। শুরুতেই সূচনা বক্তব্য রাখেন দলীয় প্রধান। গত 15 বছরে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। স্বাধীনতার সপক্ষ শক্তি ক্ষমতায় থাকলেই দেশের যে উন্নতি হয় সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। বক্তব্যে আসে বিদেশি শক্তির শান্তি নষ্টের পায়তারার প্রসঙ্গ। বঙ্গোপসাগরে সামরিক ঘাঁটি বানানোর অপচেষ্টা চলছে ইঙ্গিত শেখ হাসিনার। বাংলাদেশের ইলেকশনই হতে দেবে না, এর পরের যেটা ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না। তবে দেবে, আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিয়েছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নাই। ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। তো চক্রান্ত এখনও আছে। চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। করোনা ও যুদ্ধের প্রভাবে রিজার্ভে চাপ পড়লেও দেশবাসীকে এ নিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকার আশ্বাস সরকার প্রধানের। তবে এখন সবথেকে যেটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন। অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে, আমাদেরও। আমাদের যদি খাদ্য মজুতটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। সেটা হলো বাস্তবতা। রাজনীতির নামে মানুষের ওপর নির্যাতন করলে কারো ছাড় হবে না, হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। তো টেলিভিশনে যখন সবাই এইভাবে কথা বলে, আমরা তো কারো গলা টিপে ধরি না, বাধাও দিই না, কেউ বাধাও দেয় না, যা যা খুশি তাই বলে যাচ্ছে। জ্বালাও পোড়া, অগ্নিসংযোগ এগুলি যেন না করতে পারে, এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই। যতই মুরব্বী ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 14 দলের সঙ্গে আওয়ামী লীগের যে দূরত্বের অভিযোগ আছে তা দূর হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশি বিদেশি চক্রান্ত মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে 14 দল। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে 3 ঘন্টা বৈঠক শেষে গণভবনের বাইরে একথা বলেন নেতারা। সাংবিধানিক সরকারকে উচ্ছেদের চক্রান্ত অব্যাহত আছে। রাজনৈতিক মোল্লারা ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। এখন এই সব কিছু নিয়ে আলোচনা করে যার যার দলের থেকে আবার বোঝাপড়া করে ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ করা হবে। বাইরের লোক মনে করে আমরা সরকারে আছি, ফলে আমাদের কথা তো সেটা গ্রহণযোগ্য হয় না। আমরা আমাদের মতো করে আমরা আমাদের জায়গা থেকে এই ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। অসাম্প্রদায়িক মানবতা, এর পক্ষে 14 দলকে আরও সুসংগঠিত করা। অনেকের মনে হয়তো একটু কষ্ট বা অভিমান ছিল, এতে 14 দলের নেতারাও মনে হয় যে দূরত্বের কথাটা বলা হোক, সেটা আর থাকবে না। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে শোক জানাতে ইরান দূতাবাসে যান মির্জা ফখরুল। এ সময় দূতাবাসে রাখা শোক বইতে স্বাক্ষর করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে বিশ্বে যখন অভিজ্ঞ রাজনৈতিক নেতার প্রয়োজন, তখন তার মতো এমন একজন অভিজ্ঞ রাজনীতিকের এভাবে মৃত্যু কাম্য নয়, যা বিশ্বের শান্তির জন্য হুমকির। আমরা আমাদের দলের পক্ষ থেকে ইরানের জনগণ, সরকার এবং ইরানের প্রেসিডেন্টের পরিবার, আত্মীয় স্বজন, পররাষ্ট্রমন্ত্রীর পরিবার, আত্মীয় স্বজন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তারা যেন এই শোক সহ্য করতে পারেন এবং ইরানের জনগণ যেন এই শোকের সময়ে তারা তাদের যে স্থির যে সিদ্ধান্তগুলো, তাদের বিশ্ব রাজনীতিতে তাদের যে অবদান এবং তাদের নিজস্ব রাষ্ট্রে যে ভূমিকা, তারা যেন অক্ষুণ্ণ রাখতে পারেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ৮৩টি দলিলের এ সম্পদ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্রোকের নির্দেশ দেন মহানগর দায়রা জজ আদালত। এর আগে গত 18 এপ্রিল বেনজিরের বিরুদ্ধে ওঠা দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে গত 31 মার্চ খবর প্রকাশ করে একটি জাতীয় পত্রিকা। এছাড়া বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি। এ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম হয়। তার বিরুদ্ধে তদন্ত চেয়ে দুদকে আবেদন করেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ৮৩টি দলিল আদালতে দাখিল করে দুদক। তার ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত তার সম্পত্তি জব্দের নির্দেশ দেন। আদালত এই আবেদনটি শুনে কাগজপত্র পর্যালোচনা করে যাবতীয় প্রপার্টি যেগুলি আছেন, যেমন ব্যাংক অ্যাকাউন্ট আছেন, স্থাবর সম্পদ আছেন, রেজিস্ট্রিকৃত সম্পত্তি সমূহ জব্দের নির্দেশ দিয়েছেন। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জ শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামে এক অভিজাত পর্যটন কেন্দ্র। তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি হতে পারে বলে জাতীয় ওই দৈনিকে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে সাবেক আইজিপির দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও 5 তারকা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য 45 কোটি টাকা। একই এলাকায় রয়েছে 22 কোটি টাকা মূল্যের আরও 10 বিঘা জমি। অথচ গত 34 বছর 7 মাসের চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোটায় প্রায় 1 কোটি 85 লাখ টাকা। বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুদকে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তাতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ অবসরে যান 30 সেপ্টেম্বর 2022 সালে। অবসরের পর জানা যায়, বেনজির আহমেদের স্ত্রী ও মেয়ের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের বিপরীতে ভারসাম্যহীন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। ফের পেছালো শ্রমিক ঠকানোর মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের আপিল শুনানি। 4 জুলাই পর্যন্ত জামিনে থাকবেন তিনি। মামলাকে দুর্যোগের সঙ্গে তুলনা করে ডক্টর ইউনূস বলেন, এতে বহির্বিশ্বে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এদিকে সাজাপ্রাপ্ত আসামির এমন বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আবারও পেছালো শ্রমিক ঠকানোর মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের আপিল শুনানি। হাইকোর্টের আদেশের কপি আদালতে না পৌঁছানোই এগোচ্ছে না মামলার কার্যক্রম। বৃহস্পতিবার জামিনের মেয়াদ বাড়াতে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামি। 4 জুলাই পুনরায় তাকে হাজির হওয়ার দিন ধার্য করা হয়েছে। এজলাস থেকে বের হয়ে অধ্যাপক ইউনূস বললেন, কোন ক্ষোভে তাকে টানা হেঁচড়া করা হচ্ছে তা তিনি জানেন না। এর জন্য তিনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং বহির্বিশ্বে মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের। আমি তো আমার কাজ নিয়ে মশগুল ছিলাম। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের
পরবর্তী ডেট নির্ধারণ করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামির এমন বক্তব্যকে উদ্ধত্যপূর্ণ বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা অধ্যত্বপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। বাংলাদেশের ইমেজের কথা বলছে, তাই কি বাংলাদেশের ইমেজ এটা ডিপেন্ড করে প্রফেসর ইউনূসের উপর? মোটেও না। শ্রম আইন লঙ্ঘনের মামলায় এবছরের 1 জানুয়ারি 6 মাসের কারাদণ্ড হয় অধ্যাপক ইউনূসের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কমলাপুরে দৃশ্যমান এখন এমআরটি লাইন 6-এর সবশেষ স্টেশন। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত পথের 40% কাজ শেষ হয়েছে। 2025 সালের জুনের মধ্যে এই পথে মেট্রো রেল চলাচল করতে পারবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। তবে কাজের অগ্রগতি বলছে পুরোদমে চলাচল শুরু হবে আগামী বছরের ডিসেম্বরে। রাশেদ লিমনের রিপোর্ট। উত্তরা থেকে মতিঝিল এবার কমলাপুরের পালা। সেই পথ এগিয়ে নিতে এখন কাজ চলছে পুরোদমে। প্রায় সবগুলো পাইলের কাজ শেষ হয়েছে, চলছে পাইল ক্যাপ বসানোর কাজ, যার উপরই তৈরি হবে মেট্রো চলাচলের পথ। এরই মধ্যে মতিঝিল থেকে ভায়াডাক্ট এগিয়েছে কমলাপুরের দিকে। শাপলা চত্বর থেকে সেনা কল্যাণ ভবনের সামনে থেকে এক একটি পিলার যেন জানান দিচ্ছে কাজের অগ্রগতি। তবে সব থেকে বেশি দৃশ্যমান কমলাপুর অংশের কাজ। এরই মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে এমআরটি লাইন 6-এর সবশেষ স্টেশন। চলছে কনকোর্স লেভেল, অর্থাৎ যাত্রী ওঠানামা থেকে শুরু করে কাউন্টার যে ফ্লোরে বসানো হবে তার নির্মাণ কাজ। চলতি বছর জুলাইয়ের মধ্যেই এই পর্বের নির্মাণ কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। স্টেশন ভবনের যতগুলো কলাম রয়েছে সেগুলো আমরা সম্পন্ন করেছি। এখন 45 মিটার করে পর্যায়ক্রমে আমাদের স্ল্যাবগুলো কাস্টিং হবে। প্রথমে কনকোর্স স্ল্যাব হবে, দেন কনকোর্সের উপরে আবার কলাম করে আমরা চলে যাব প্ল্যাটফর্ম লেভেলে। মেট্রোযাত্রার সুফলটা এখন প্রতিদিনই ঘরে তুলছেন নগরবাসী। প্রায় সম্প্রসারিত হচ্ছে এর পরিধিও, যার শেষ প্রান্ত এই কমলাপুরে। কর্তৃপক্ষ বলছেন আর মাত্র 1 বছর, অর্থাৎ আগামী বছর মাঝামাঝি সময়ে উত্তরা থেকে কমলাপুর এই প্ল্যাটফর্মে এসে থামবে স্বপ্নযাত্রা। এরই মধ্যে কমলাপুর অংশের 40% কাজ শেষ বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। আমাদের টার্গেট রয়েছে 2025 সাল। আশা করছি 2025 সালের মধ্যে এই সিভিল ওয়ার্কস সহ যাবতীয় কাজগুলো আমরা শেষ করে ফেলতে পারব। বর্ধিত অংশ চালু হলে উত্তরা থেকে কমলাপুর যেতে সময় লাগবে মাত্র 34 মিনিট। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এমপি আনার হত্যাকাণ্ডে যারাই জড়িত তারা দেশে কিংবা বিদেশে যেখানেই থাকুক তাদের বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার দুপুরে রংপুরের গঙ্গাচড়ায় তাঁত মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জনপ্রিয় মানুষটিকে হত্যা করা হয়েছে বিদেশে, তো প্রতিবেশী দেশে। সেই প্রতিবেশী দেশে কি কারণে, কি মোটিভ নিয়ে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে, এই বিষয়গুলি কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। কাজেই সেই সময়টি আমাদের অপেক্ষা করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় বাংলাদেশ সরকার এর কারণ উদ্ঘাটন করবে এবং যারা এর সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে পারবে। রাজধানীর ধোলাইখাল সহ অন্যান্য অপরিকল্পিত বৈদ্যুতিক হালকা প্রকৌশল শিল্পগুলো মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির বেতকায় সরিয়ে নিতে বিশেষায়িত শিল্পনগরী নির্মাণের 1 বছরেও চালু হয়নি। 361 প্লটের এই শিল্প পার্কে 20টি প্লট বরাদ্দ হয়েছে মাত্র। আর পার্কের ভেতরে 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত সাব স্টেশনটি অলস পড়ে আছে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ। বিশাল এলাকা জুড়ে বিশেষায়িত শিল্প পার্কের সকল সেবাই প্রস্তুত, তারপরও পড়ে আছে, ঢাকা পড়েছে কাশবনে। রাজধানীর ধোলাইখাল সহ অন্যান্য অপরিকল্পিত বৈদ্যুতিক হালকা প্রকৌশল শিল্পগুলো মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার এই বেতকায় সরিয়ে নিতে শিল্পনগরীটি প্রস্তুত করেছে বিসিক। কিন্তু রাজধানীর সাথে সহজ যোগাযোগ বেতকা তেঘুরিয়া সড়কের নির্মাণাধীন মোল্লাবাজার সেতু দীর্ঘদিনেও চালু না হয় সমস্যা হচ্ছে। মোল্লাবাজার ব্রিজের কারণে এই বিসিক
চালু হচ্ছে না। সাবস্টেশন করার পরেও ওখানে কোনো ইন্ডাস্ট্রি বা কোনো আমাদের সংযোগ নেই। এছাড়াও তারা প্লটের মূল্য অধিক মূল্যকে দায়ী করেছেন। মূল্যটা কমে আনানো যায়, এজন্য আমাদের বিসিকের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 7, 10 ও 14% করে 3 রকমের প্লট করে প্রতি শতাংশের দাম প্রথমে 8,10,000 ও পরে 9,16,000 টাকা নির্ধারণ করা হয়। কিছু প্রবলেম আছে, এটা আমরা প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করে এখানে জনবলের একটু সমস্যা আছে মেনটেন্যান্সের জন্য, এটা আমাদের সাথে কথা হয়েছে যে অতি শীঘ্রই তারা এখানে নিরাপত্তার জন্য কর্মী প্রদান করবে। 16 শিল্প প্রতিষ্ঠানের নামে 20টি প্লট বরাদ্দ হয়েছে মাত্র। 50 একর জমির উপর 309 কোটি টাকা ব্যয়ে 361 প্লটের এই শিল্প পার্ক সম্পন্ন হওয়ার 1 বছরও চালু করা সম্ভব হয়নি। মুন্সিগঞ্জের ব্যাদকা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ধানের বাম্পার ফলন হয়েছে মানিকগঞ্জে। এখন চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তবে মূল্য বৃদ্ধি না হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। উৎপাদন খরচে বেড়ে যাওয়ায় লোকসানের শঙ্কা করছেন তারা। কৃষি বিভাগ বলছে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হওয়ায় কৃষক ন্যায্য মূল্য পাবেন। আমাদের ইউসুফ আলীর পাঠানো তথ্য, রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। মাঠে মাঠে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। চলতি বড় মৌসুমে বাম্পার ফলন হয়েছে মানিকগঞ্জে। তবে মূল্য বৃদ্ধি না হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। তারা জানান, কৃষি উপকরণ ও শ্রমিকের মজুরি বৃদ্ধির জন্য বেড়েছে উৎপাদন খরচ। সে অনুযায়ী ধানের দাম না পাওয়ায় সৃষ্টি হয়েছে লোকসানের শঙ্কা। ধান মোটামুটি ভালো হয়েছে, কামলার দাম বেশি, সারের দাম বেশি, বিষের দাম বেশি। ধান নয় পোষাইতেছে না, আমাদের ধানের দাম খুব কম। অবশ্য কৃষি বিভাগ বলছে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হওয়ায় ন্যায্য মূল্য পাবেন কৃষক। সরকার নির্ধারিত মূল্যে সরকারি গুদামে যদি কৃষকেরা ধানটা দিতে পারে তাহলে তারা তাদের ন্যায্য মূল্যটা পাবে। আর তারা যদি একটু ধৈর্য ধরে ধানটা শুকিয়ে বাজারে নিয়ে আসে তাহলে তাদের যে উৎপাদন খরচ এটা পুষিয়ে তারা বেশ ভালো একটা লাভের মুখ দেখতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে মানিকগঞ্জে 48,895 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 2.5 লাখ মেট্রিক টন ধান। সময় সংবাদ, মানিকগঞ্জ। নওগাঁর মাঠে মাঠে বোরো মৌসুমের ধান কাটা শুরু হয়েছে। এতে হাটে সরবরাহ বাড়ায়। সপ্তাহ ব্যবধানে মন প্রতি ধানের দর কমেছে 50 থেকে 70 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সয়সতীপুর হাটে আছেন সহকর্মী MR রকি। সরাসরি চলে যাব তার কাছে। রকি, মে মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু ধান কাটা মারাই এই জনপদে শেষ হয়েছে এবং চাষিরা এসব ধান কাটা মারাই শেষ করে এই মুহূর্তে হাটে তুলছেন। আসলে তাদের প্রয়োজনের তাগিদে বিভিন্ন ধার দেনা সহ এছাড়া এই ধানগুলোকে কেন্দ্র করেই কিন্তু এই অঞ্চলের অর্থনীতি অনেকটাই চাঙ্গা থাকে এবং এই সময়টাতে আসলে হাটে যত দিন গড়াচ্ছে হাটে ধানের সরবরাহটা কিন্তু ততই বাড়ছে এবং যেহেতু ধান চাল কেন্দ্রিক এই অঞ্চলের পুরো অর্থনীতি ধান কাটা মারার পর থেকেই কিন্তু এই ধানগুলো বিক্রি করা হয় প্রায় মাস জুড়েই। তবে এই আমরা যে বিষয়টি দেখছিলাম গত কয়েকদিনের ব্যবধানে কিন্তু হাটে পর্যাপ্ত ধানের সরবরাহ এবং সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু চাষিরা দিন যতই গড়াচ্ছে হতাশ হয়ে পড়ছেন। এর মূল কারণ কিন্তু গত কয়েকদিনের ব্যবধানে ধানের যে দর, এই দরটা কিন্তু 50 থেকে 80 টাকা বা 100 টাকা পর্যন্ত দর কমে গেছে। আমরা যদি একটু দরের জায়গাটা এখানে দেখি যে কাটারি অনেকটা সরু জাতের চাল ধান, এই ধানটি কিন্তু গত এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল 1220 টাকা। আজকের হাটে সেটা কিন্তু সর্বোচ্চ 1150 টাকা কিনছেন। অন্যদিকে নাজির, জিরা এইটা অনেকটা সরু জাতের ধান, এই ধানগুলো কিন্তু প্রথম দিকে 1300 টাকা পর্যন্ত দর উঠেছিল, পরে এসে কিন্তু এখন 1150 থেকে 1180 টাকা। মোটা সুবলতা জাতের একটা ধরনের ধান রয়েছে, এই ধানটি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 1000 থেকে 1020 টাকা। অর্থাৎ প্রতি মনে এরকম 50 থেকে 80 টাকা পর্যন্ত এই হাটগুলোতে কিন্তু দর কমে যায় এবং কমে যাওয়ার মূল কারণই কিন্তু এখানে ব্যবসায়ীরা বলছেন যেহেতু এই হাটগুলোতে এখন পর্যাপ্ত পরিমাণে ধানের সরবরাহ হচ্ছে এবং এই সরবরাহের অজুহাতকেই তারা আসলে দর কমার মূল কারণ বলছেন। এবং চাষিরা বলছেন যে এবার কিন্তু কয়েক দফা খরচের খাত বেড়েছে, বিশেষ করে একদিকে বৈরী আবহাওয়া, অন্যদিকে শেষ সময়ে এসে কিন্তু তীব্র খরার কারণে ধানের উৎপাদন অনেকটাই কম হয়েছে এবং বিগত মৌসুমগুলোতে যে প্রতি বিঘা জমিতে ধান তারা
পেতেন 25 থেকে 30 মণ, এবার সেই ধান কিন্তু সর্বোচ্চ 18 থেকে 20 মণ ধান হয়েছে। উৎপাদন খরচ বেড়েছে, সেই তুলনায় কিন্তু ধানের উৎপাদন কমেছে। অন্যদিকে হাটগুলোতে যে পরিমাণ খরচ করেছিলেন ধান উৎপাদনে, এখন যে দরে বিক্রি করছেন সেই দরে তাদের কাঙ্ক্ষিত দর হচ্ছে না, এবং অনেক ক্ষেত্রে বলছেন যে উৎপাদন খরচ তোলায় কিন্তু এখন দূর হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আসলে হাটগুলোতে একটা সরকারের নজরদারি আশা করছেন, এবং বাজার ব্যবস্থা সবসময় যে বিষয়টি এখানে চাষিরা অভিযোগ করে থাকেন, যখনই ধানের সরবরাহটা বেড়ে যায়, স্থানীয় যারা এখানে ধান কিনে বেচার সঙ্গে যুক্ত রয়েছেন তারা তাদের মতো করে এক ধরনের খেয়াল খুশি মতো দর বেঁধে দেন, ফলে কাঙ্ক্ষিত দরটি কিন্তু চাষির ঘরে না গিয়ে কিন্তু পুরো বাজার ব্যবস্থার মুনাফাটা কিন্তু ব্যবসায়ীর দখলে চলে যায়। এক্ষেত্রে আসলে হাটগুলো সকালে যে পরিমাণ ধান কেনা বেচা হয়, এক ধরনের সরকারের মনিটরিং তারা আশা করছেন, কাঙ্ক্ষিত দর নিশ্চিতে সরকারের একটা তদারকি, শক্ত জোর তদারকি তারা আশা করছেন। তো এই ছিল নওগাঁর সরস্বতীপুর হাটে ধান বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ সরস্বতীপুর হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী MR রকি। নিলাম বাজারে ন্যূনতম দাম 300 টাকা। বাগানগুলোকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে করা সহ 10 দফা দাবি জানিয়েছেন মৌলভীবাজার সহ সিলেট বিভাগের 22টি চা বাগান মালিক। গতকাল সকালে মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ে যান মালিকরা। সেখানে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবি তুলে ধরেন তারা। সংশ্লিষ্টদের দাবি, দেশের চা শিল্পের ক্রান্তিকাল প্রতিরোধে নিলাম বাজারে ন্যূনতম দাম 300 টাকা, বাগানগুলোকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করতে হবে। এছাড়া আরও 10টি দাবি সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসককে দেয়া হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, নগরায়ন আর বাড়তি উৎপাদন খরচের প্রভাবে কমছে কৃষি জমির পরিমাণ। কৃষি খাতের সুরক্ষা নিশ্চিতে বাজেটে বরাদ্দ বৃদ্ধি, পণ্য বহুমুখীকরণে নজর দেওয়ার পরামর্শ উঠে আসে গবেষণা সংস্থা BIDS এর সেমিনারে। অর্থনীতিতে দেশজ উৎপাদনের একটি বড় অংশেরই যোগান আসে কৃষি খাত থেকে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এ খাতের উপর অনেকটাই নির্ভর করতে হয় বাংলাদেশকে। তবু এই খাত রয়ে গেছে দেশের নীতি কৌশলের শীর্ষ তালিকার বাইরে। এই বিষয়গুলো উঠে আসে বৃহস্পতিবার রাজধানীর BIDS এর এক সেমিনারে। এ সময় কৃষি খাতের নানান সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেন আলোচকরা। কৃষকের সংখ্যা কমার শঙ্কাও প্রকাশ করেন তারা। কারণ হিসেবে সামনে আসে শহর ও বিদেশে অভিবাসন, পাশাপাশি কর্পোরেট প্রতিষ্ঠানের আধিপত্য। উঠে আসে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ খাতের উৎপাদন কমার বিষয়টিও। Cropping pattern is dynamically changing. Land is not traditionally kept for one single crop or for consecutive years. Technology is now getting into agriculture. We have many greenhouse type of farming in the Bangladesh, and even the bankers are coming forward to support those kind of enterprises. এ সময় উৎপাদন বাড়াতে বাছাই করা শস্যের তালিকা সহ সরকারি 4টি বিশেষ পদক্ষেপের কথা তুলে ধরেন সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। Investment in agriculture for $9 billion for 5 years. Number one is agro-processing and agro-industries, agribusiness. Number two, setting up cold storage with multiple options, multiple facilities. Number three, irrigation. Number four, as you said, that climate challenge. এদিকে আসছে বাজেটে কৃষিখাতে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন আলোচকরা। পাশাপাশি আধুনিক প্রযুক্তি গ্রামীণ কৃষিতে পৌঁছে দেওয়ার প্রতিও জোর দেন তারা। বাজেটে এটা একটা বড় কর্তব্য। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বছর বছর ভ্যাটের মতো পরোক্ষ কর আদায়ের লক্ষ্যমাত্রা বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। দিন শেষে যা চাপছে ভোক্তার কাঁধে, তাই আসছে বাজেটে যেন না বাড়ে ভ্যাটের পরিমাণ, সেই দাবি জানাচ্ছেন তারা। ব্যবসায়ীদের সাফ জবাব, ভ্যাট বাড়ালে তার মাসুল গুনতে হবে ক্রেতাকে। NBR এর সাবেক চেয়ারম্যানের দাবি, উপযুক্ত সবাইকে করের আওতায় আনতে পারলে অবশ্যই কমানো সম্ভব ভ্যাটের চাপ। সাইফুল ইসলামের রিপোর্ট। বাজারে কান পাতলেই শোনা যায় পণ্যমূল্য নিয়ে ভোক্তাদের অস্বস্তির কথা। ভ্যাটটা যদি আরও গভর্নমেন্ট বাড়ায় ফেলায় তো আমাদের মতো লোয়ার বা মিডিল ক্লাস ইনকামের ফ্যামিলির জন্য এটা খুবই বার্ডেন হয়ে যাবে। 30 টাকা সাবানের দাম 50 টাকা, ওইটা 5% কমাইছে, এবার আবার 15% বাড়াই দিবে, তাহলে লাভ হইল কি?
পণ্যের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচের পাশাপাশি বড় ভূমিকা রাখে ভ্যাটের মতো পরোক্ষ কর। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য, চলতি অর্থবছরে 4,10,000 কোটি টাকার সংশোধিত রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এনবিআর এর কাঁধে। সেখানে দেখা যাচ্ছে 1,47,600 কোটি টাকা প্রত্যক্ষ করের বিপরীতে পরোক্ষ কর ভ্যাট থেকে আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,58,068 কোটি টাকা। এনবিআর এর এই পরোক্ষ কর নির্ভরতা একদিকে যেমন বাড়িয়ে দিচ্ছে পণ্যমূল্য, অন্যদিকে বাড়তে দিচ্ছে না করজাল, এমন যুক্তি তুলে ধরে আসছে বাজেটে যতটা সম্ভব ভ্যাট কমানোর দাবি ব্যবসায়ীদের। ভ্যাটের পার্সেন্টেজটা যদি বেড়ে যায় তাহলে ন্যাচারালি প্রোডাক্টের দাম বেড়ে যাবে, আর প্রোডাক্টের দাম বেড়ে গেলেই তো আপনার মূল্যস্ফীতির উপর একটা ডাইরেক্ট এফেক্ট হবে। জ্বালানি সংকটে থাকা ব্যবসায়ীদের অবস্থান পরিষ্কার। সরকার নতুন করে ভ্যাট বাড়ালে তা পরিশোধ করতে হবে ভোক্তাকেই। ভ্যাট বাড়ানো হয়, কিছু জায়গায় পণ্যের দামের তো বাড়াতেই হবে, কারণ আমরা অলরেডি বিভিন্ন র মেটেরিয়াল প্রাইসের কারণে কিন্তু আমাদের মার্জিন বেড়েছে, ওটা অ্যাবজর্ব করা যাচ্ছে না। মূল্যস্ফীতিতে জর্জরিত ক্রেতার ব্যয়ভার কমাতে যখন নানা দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা, তখন এনবিআর এর সাবেক চেয়ারম্যানেরও পরামর্শ জনগণের উপর থেকে ভ্যাট সহ করের চাপ কমানোর। এজন্য আয়কর, ভ্রমণ করের মতো প্রত্যক্ষ করের উপযুক্ত সকলে কর না দিলেও তা সম্ভব হবে না বলেও মনে করেন তিনি। সবার প্রতি একটা সমতা বিস্তার করবে, স্টিল খাতে হতে পারে, সব ধরনের খাত, মানে খাত ভিত্তিক একটা মূল্য সংযোজনের পরিমাণ বা বেঞ্চমার্ক, ইন্ডাস্ট্রিয়াল বেঞ্চমার্ক নির্ধারণ করার কাজটা ইনভেস্ট জরুরি করা দরকার। যে কেউ রেসপন্ড করতেছে না, ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছে, তো ফাঁকি দেওয়ার চেষ্টা করলে তখন আমি বাধ্য হয়ে আচ্ছা ঠিক আছে ভাই মাঝখানে থাক, হ্যাঁ 1800, 2000, 1800 আর 1500 মাঝখানে আমি 1800 করি। করলে কি হচ্ছে, মৌলিক সমস্যা হচ্ছে যে লোকের 1500 সে তাকে 1800 দিতে হচ্ছে। রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট সংগ্রহে খুচরা পর্যায়ে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি ও এসডিসি মেশিনের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ীরা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি চাতাকলে আরেক দফা পৃষ্ঠ হতে চায় না সাধারণ মানুষ। তাদের দাবি আগামী বাজেটে নিয়ন্ত্রণে আনা হবে মূল্যস্ফীতি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রাতিষ্ঠানিকভাবে তথ্য সরবরাহের অভাব থাকায় সাংবাদিকদের তথ্য খুঁজতে হয় বলে মন্তব্য করেছে সিপিডি। একই সঙ্গে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার ব্যাংক খাত নিয়ে এক সেমিনারে বক্তারা তুলে ধরেন তাদের বক্তব্য। অভিজ্ঞদের ব্যাংক খাতে পরিচালকের দায়িত্ব নিয়ে আসার পরামর্শ দেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম মান্নান। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে অবাধ স্বাধীনতা না থাকা, আর্থিক খাতে দুরবস্থা এবং নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালনের প্রশ্নে বেশ সমালোচিত দেশের কেন্দ্রীয় ব্যাংক। এমন প্রেক্ষাপটে ব্যাংক খাত নিয়ে এক সেমিনার আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বৃহস্পতিবার গুলশানে এক হোটেলে আয়োজিত এ সেমিনারে সিপিডি জানায়, গত 10 বছরে অর্থঋণ আদালতে চলমান মামলার অর্থসহ মোট খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 3,78,000 কোটি টাকায়। ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠায় দুর্বলতা ও কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা না থাকায় দুরবস্থা তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের যে স্বাধীনতা সেটা ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে এবং যার ফলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তেমন আমরা কোনো কিছু লক্ষ্য করছি না। তথ্য সরবরাহে ঘাটতির বিষয়ে সেমিনারে সিপিডির মন্তব্য, সরকারি প্রতিষ্ঠানগুলোতে ঠিকভাবে তথ্য প্রদান করলে কোনো প্রতিষ্ঠানে যেতেই হতো না গণমাধ্যম কর্মীদের। সমস্ত তথ্য কম্পিউটারের একটা বাটনের মধ্যে থাকা উচিত, সেটা হলে আসলে সাংবাদিকদের কোথাও ঘোরাঘুরি করতে হয় না তথ্যের জন্য, সবার তাদের লাইফটাও ইজি হয়। ব্যাংকিং খাতের অব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বহীনতাকেই দুষছেন বক্তারা। সুশাসন না থাকায় বাড়ছে না কর্মসংস্থান, মানুষ আর্থিক খাত নিয়ে চিন্তিত বলেও জানান আলোচকরা। বাংলাদেশ ব্যাংকে আমি জানি না এত ঘন ঘন সিদ্ধান্তের পরিবর্তন, এতগুলো সার্কুলার, পলিসির মেকিং ডিসিশন, পলিসি এত রং। সাধারণ মানুষ, গ্রামের মানুষ, সচেতন মানুষ, দে আর নট ভেরি, দে আর চিন্তিত অ্যাবাউট দ্য ব্যাংকিং সেক্টর। আজকে কেন হঠাৎ একদিন সকালে 10 ব্যাংকের নাম দিয়ে বলে দিচ্ছেন এগুলো খারাপ ব্যাংক? হোয়াট আই এম সেইং ইজ দ্য রেগুলেটরি ব্যাংক, দ্য রেগুলেটরি অথরিটি ডিড নট পারফর্ম দেয়ার ডিউটি। বিভিন্ন গোষ্ঠীর যোগসাজশে আর্থিক প্রতিষ্ঠানের সুশাসন না থাকার কারণেই তারল্য সংকটে পড়েছে ইসলামী ব্যাংকগুলো, এমন তথ্য তুলে ধরে সিপিডি। কালচারটাই ক্রিয়েট হয়নি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। টার্মিনালের ধারণ ক্ষমতা বাহন সংখ্যার 1/3। এ কারণে গোপালগঞ্জ শহরের সড়কেই রাখা হচ্ছে বিভিন্ন রুটের বাস। এতে বাড়ছে যানজট, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও।
আরও বেশি আয়তনে নতুন টার্মিনালের দাবি পরিবহন সংশ্লিষ্টদের। শিগগিরই সংকট সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। HM মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। সড়কেই চলছে যাত্রী ওঠানামা, আশপাশে আরও লেন দখল করে পার্কিং করা হয়েছে বাস। এতে তৈরি হচ্ছে যানজটের। 2005 সালে গোপালগঞ্জ শহরের বেদগ্রামে 3 একর জমির উপরে নির্মাণ করা হয় বাস টার্মিনাল। তারপরও টার্মিনাল সংলগ্ন এলাকাগুলোর প্রধান সড়কেই রাখা হয় বাস। পরিবহন সংশ্লিষ্টরা জানান, টার্মিনালে মোট 100 থেকে 120টি বাস রাখা যায়। এ কারণে বাধ্য হয়ে সড়কের উপর গাড়ি রাখছেন তারা। এতে যানজটের পাশাপাশি ছোট বড় দুর্ঘটনাও ঘটছে। আর অবহেলায় ঝোপঝাড়ে ভরে গেছে টার্মিনাল ভবন সহ পুরো চত্বর। রাস্তার উপরে রাখা যেমন এটা ঝুঁকিপূর্ণ, কখন একটা গাড়ি এসে মেরে দেয়। আমরা চাই না রাস্তার উপরে গাড়ি রাখতে। 300 গাড়ি আমাদের টার্মিনালে প্লেস আছে, 100 গাড়ির প্লেস, আর বাদ বাকি 200 গাড়ি আমাদের টার্মিনালে ধরে না। টার্মিনাল আছে কি ছোট, গাড়ি রাখতে পারিনি তো, জায়গা একটু বড় করার দরকার। টার্মিনালটা যদি একটু ভালো পরিবেশ বড় সড়ক করে দিত, যদি একটা যাত্রী সাউন্ড থাকতো, তাহলে অনেকটা ভালো হতো আমাদের। মালিক পক্ষের সঙ্গে কথা বলে শিগগিরই সংকটের সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। বাস মালিক সমিতির সাথে আলোচনা হয়েছে, আমরা তারা যাতে টার্মিনালে বাসগুলি রাখে সেই লক্ষ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি। আশা করি সামনের মাসেই এই ব্যবস্থাটা আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারবো। সব বাসগুলি যাতে টার্মিনাল থেকে ছেড়ে যায় এবং টার্মিনালেই যাত্রী নামায়, আমরা সেই লক্ষ্যে ব্যবস্থা নিচ্ছি। বাস মালিক সমিতির তথ্য মতে গোপালগঞ্জ জেলা থেকে বিভিন্ন রুটে যাত্রী পরিবহনের জন্য 3 শতাধিক বাস রয়েছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। ঈদুল আজহা সামনে রেখে পশু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন মাদারীপুরের খামারিরা। চাহিদার চেয়ে বেশি থাকায় স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করা যাবে এই জেলা থেকে। ভারত থেকে গরু না আসলে ভালো দাম পাওয়ার আশা ব্যবসায়ীদের। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। পরম যত্নে পরিচর্যা করা হচ্ছে খামারের পশু। পাম্পের পানি দিয়ে গোসল করিয়ে রাখা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। কোরবানির হাট উপলক্ষে পশু লালন পালনে ব্যস্ত মাদারীপুরের খামারিরা। ছোট বড় প্রায় ৮৭০০ খামারে প্রস্তুত করা হচ্ছে ৩৬৫৯২টি পশু। যদিও জেলার চাহিদা রয়েছে ৩৩৫৫০টি। স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করা হবে। খামারিরা জানান, খড় খৈল ভুসি ও ঘাস খাইয়ে হৃষ্টপুষ্ট করা হচ্ছে এসব পশুকে। ঈদের আগে ভারত থেকে গরু না আসলে ভালো দামের আশা তাদের। আমি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে আমার গরু লালন পালন করি। কাঁচা ঘাস, খড়কুটা এবং ভুসি, গমের সাইডি এটি খাওয়াইছি। আমাদের খামারে মোট 25টি গরু আছে। এর মধ্যে 2টি গরু আকর্ষণীয়, কালো মণিক এবং ভাগা। এদের ওজন 25 থেকে 30 মনের কাছাকাছি। যদি ভারত থেকে গরু আমদানি না হয় তাহলে আশা করতেছি আমি সহ যারা আসলে আমরা খামারে রয়েছি, আমরা গরুর একটি ভালো মূল্য পাবো। প্রাণী সম্পদ বিভাগ জানায়, প্রাকৃতিক পদ্ধতিতে পশু হৃষ্টপুষ্ট করতে খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে। বিজ্ঞানসম্মত উপায়ে যাতে ক্ষতিকর কোনো কেমিক্যাল ইউজ না করে সে গরু হৃষ্টপুষ্ট করতে পারে, সেই বিষয়ে আমরা সার্বক্ষণিক তদারকিতে আছি। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে মাদারীপুরে অনুমোদিত হাটের সংখ্যা 32টি। তবে ঈদের সময় এ সংখ্যা বাড়তে পারে। আর হাটের জন্য 24টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। গাজীপুরে ঘন ঘন লোডশেডিংয়ে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়। এতে বিকল্প জ্বালানি ব্যবহার করায় বাড়ছে পণ্যের উৎপাদন খরচ, নষ্ট হচ্ছে কর্মঘণ্টাও। পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলছেন, জাতীয় গ্রিডের উৎপাদন না বাড়ালে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ সম্ভব না। রাজিবুল হাসানের রিপোর্ট আর ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। বাইরের তুলনায় পোশাক কারখানার ফ্লোরে তাপমাত্রা এমনিতেই অধিক। এর মধ্যে লোডশেডিংয়ে বিপাকে শ্রমিকরা। শিল্প অধ্যুষিত গাজীপুরে প্রতিদিন 5 থেকে 6 বার বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন। কারেন্ট চলে যাচ্ছে, এই কারণে আমরা কাজ করতে পারতেছি না, অতিরিক্ত গরম বেড়ে গেছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এতে নির্দিষ্ট সময়ে শিপমেন্ট করা কঠিন হয়ে পড়ছে। টার্গেট সম্পন্ন করতে ওভারটাইমের কারণে পণ্যের উৎপাদন মূল্য বেড়ে যাচ্ছে। আর জেনারেটর ব্যবহার করায় কয়েক গুণ খরচ বাড়ছে, পাশাপাশি নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। অনেক ক্যালকুলেটিভ হিসাব নিকাশ করে কিন্তু আমাদের টিকে থাকতে হচ্ছে। এর মধ্যে তো এখন বিদ্যুতের যে যাওয়া আসার মধ্যে আছে, যে যাওয়া আসার মধ্যে থাকার কারণে তো সেখানে লস আরও বেশি হচ্ছে। বিদ্যুৎ সাপ্লাই দিতে গেলে জেনারেটর চালাইলেও এক্ষেত্রে আপনার 1 থেকে 1.5 মিনিট আপনার সেক্ষেত্রে আপনার সময় গ্যাপ পড়ে। 1000 শ্রমিকের যদি আপনার 1 মিনিট করে হয়, তাহলে আপনার পার
প্রতি শাটডাউনে আপনার 1000 মিনিট করে যায়। 1000 মিনিট মানে সেটা আপনার 16 ঘন্টা আপ। গাজীপুর নগরীতে প্রায় 465 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে 230 মেগাওয়াট শিল্প কারখানার জন্য বরাদ্দ। পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, জাতীয়ভাবে উৎপাদন বাড়ানো না গেলে ঘাটতি কমানো সম্ভব না। যে সময়টা বিদ্যুতের ব্যবহার বেশি হয় সেই সময়টা পরিবর্তন করলেও লোডশেডিংটা অনেকটা কমানো সম্ভব। এই অবস্থায় সাধারণ গ্রাহকদের সাশ্রয়ী মনোভাব নিয়ে বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ সংশ্লিষ্টদের। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘের মিনুস্কা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীরা সব দিক থেকে দক্ষ ও যোগ্য। মিশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানিয়েছেন মিশন ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হামফ্রে নায়ান। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। সময় সংবাদকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে বুলবুল রেজার রিপোর্ট। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 9টায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ মিনুস্কা মিশনের ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হামফ্রে নায়নের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে বাংলাদেশি কন্টিনজেন্টগুলোর অপারেশনাল কার্যক্রম, তাদের দক্ষতা, যোগ্যতা সহ নানান দিক। বৈঠক শেষে ফোর্স কমান্ডার নায়ন বলেন, মিশনের লক্ষ্য উদ্দেশ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা। My perspective as force commander, the performance of most of the contingents are exceptional. Bangladesh Special Forces, is a top-notch contingent. The QRIF, the contingent in Sector West, and all the hospitals that we have in this mission are doing a fantastic job. বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। এখানকার অবকাঠামোগত সমস্যার পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে। রোডগুলোর অবস্থা খুব খারাপ, ব্রিজ নাই, কালভার্ট নাই। এখানে আমাদের যে সমস্ত ইকুইপমেন্টগুলো, যে সমস্ত গাড়িগুলো এখানে চলাচল করছে, এগুলোর মেনটেন্যান্সটা খুব জরুরি এবং এখানে মেনটেন্যান্সটা আমাদের রেগুলারলি এটা করতে হয়। আমরা অপেক্ষা করছি আমাদের কিছু ফ্রেশ কিছু গাড়ি এপিসিস আনার জন্য, কারণ আমাদের কিছু এগুলো পুরনো হয়ে গেছে যেগুলো ভালোভাবে পারফর্ম করছে না। এটাতে ওনারা সাহায্য করবেন। মিনুস্কা মিশনে বাংলাদেশি কন্টিনজেন্টগুলোর দক্ষতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় ভবিষ্যতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিনুস্কাতে বাংলাদেশি সৈন্য সংখ্যা বা বাংলাদেশি সদস্য বাড়ানো হবে কিনা জানতে চাইলে ফোর্স কমান্ডার বলেন, এই বিষয়টি নিয়ে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে হবে। ফোর্স কমান্ডারের সঙ্গে বৈঠক শেষে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান মিনুস্কার ডিরেক্টর অফ মিশন সাপোর্টের সঙ্গে আলোচনায় বসেন। বুলবুল রেজা, সময় সংবাদ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিল নরওয়ে। তবে দেশটির প্রধান বিরোধী দলগুলো সরকারের এই সিদ্ধান্তকে সময়োচিত নয় বলে মনে করছেন। নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের রিপোর্ট। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে। এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী ইয়োনাস গার ইস্তয়েরে বলেন, দুই দেশের মানুষই যাতে শান্তি ও নিরাপদে বসবাস করতে পারে তার একমাত্র সমাধান হলো ফিলিস্তিন ও ইসরায়েল দুই স্বাধীন রাষ্ট্র। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয়, যা বাস্তবায়নে নরওয়ের সংবিধান অনুযায়ী রাজার সিদ্ধান্তের প্রয়োজন। শুক্রবার রাজার সই করা রেজলিউশন পাওয়া গেলে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির কথা জানানো হবে, আর 28 মে থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি কার্যকর হবে। এদিকে নরওয়ে প্রবাসী ফিলিস্তিনিরা সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও ইসরায়েলে নরওয়েতে তৈরি অস্ত্র বিক্রি বন্ধের উপর জোর দিচ্ছেন। আমরা সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই। ফিলিস্তিনকে কখনোই স্বীকৃতি না দেওয়ার চেয়ে দেরিতে হলেও স্বীকৃতি দেওয়া উত্তম। নরওয়ের এই সিদ্ধান্ত সঠিক পথে এক ধাপ এগিয়ে গেল। তবে ফিলিস্তিনের মানুষ চায় যে নরওয়ে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেয়া বন্ধ করবে। নরওয়ের সঙ্গে আয়ারল্যান্ড ও স্পেনও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বুধবার। এদিকে স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে এই তিন দেশেরই ইসরায়েলে অবস্থিত রাষ্ট্রদূতদের জরুরি ভিত্তিতে তলব করেছে তেল আবিব সরকার।
ফিলিস্তিনিদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের সদস্যরা নরওয়েতে ব্যাপক আন্দোলন করে আসছিলেন দীর্ঘদিন ধরে, এই জন্য যে নরওয়ের সরকার অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। নরওয়ের সরকার সেই স্বীকৃতি দিলেন এখন। আর এই স্বীকৃতিতে ফিলিস্তিনিরা খুশি হলেও ইসরায়েলিরা খুশি হতে পারেননি। ইসরায়েল ইতোমধ্যে নরওয়েকে অন্যতম একটি শত্রু দেশ হিসেবে ঘোষণা করে নরওয়ে থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিয়েছেন। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে। একই পথে হাঁটল আয়ারল্যান্ডও। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইরিশ সরকার। এমনকি দ্রুত ফিলিস্তিন দূতাবাস খোলার বিষয়ে সব ধরনের সহযোগিতার কথাও জানিয়েছে তারা। এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। সৈয়দ জুয়েলের রিপোর্ট। 1972 সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করার পর থেকেই ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থানে ছিল আয়ারল্যান্ড। এ বিষয়ে বিশ্বের শক্তিশালী অনেক রাষ্ট্র ইসরায়েলের প্রতি নীরব পক্ষপাতিত্ব করায় তাদের সমালোচনা করতে ছাড়েনি দেশটি। গেল বুধবার এক সংবাদ সম্মেলনে আইরিশ প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, আগামী 28 মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তারা। ফিলিস্তিন ও আয়ারল্যান্ডের জন্য সে দিনটি হবে ঐতিহাসিক একটি দিন। সরকারের এমন মানবিক ও সাহসী পদক্ষেপ সময়ের সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা। ফিলিস্তিনের প্রতি আয়ারল্যান্ডের সহানুভূতিশীল মনোভাব সত্যিকার অর্থে আমরা সেই শুরু থেকেই দেখতে পাই। আজ আবারও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার মধ্যে আয়ারল্যান্ডের পরত্ব প্রকাশ পেল। আইরিশ সরকারের একটা জিনিস সবসময় আমাদেরকে খুব অনুপ্রাণিত করে এবং ভালো লাগে, যেটা হলো তারা সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। এদিকে শুধু আয়ারল্যান্ড নয়, ইউরোপের আরও দুটি দেশ স্পেন ও নরওয়েও আগামী 28 তারিখে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেবে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। নির্বাচনের তারিখ ঘোষণা করেই প্রচারণায় নেমে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৃহস্পতিবার লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারও প্রচারণা চালান। দুই নেতাই ভোটারদের নিজ নিজ দলে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। কে হবেন দেশটির আগামী প্রধানমন্ত্রী তা নিয়ে কোনো অনুমান করা না গেলেও জনমত জরিপ বলছে 14 বছর শাসন করার পরও লেবার পার্টির তুলনায় 20% পিছিয়ে আছে কনজারভেটিভ পার্টি। অবসান হলো দীর্ঘদিনের জল্পনা কল্পনা। আগামী 4 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন। 2025 সালের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চলতি বছরই আগাম নির্বাচনের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এরই মধ্যে প্রধানমন্ত্রী পদে জোর প্রচারণা শুরু করেছেন কনজারভেটিভ পার্টির ঋষি সুনাক এবং তার প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির কিয়ার স্টারমার। বৃহস্পতিবার প্রথম দিনে নির্বাচনী প্রচারণা চালান দুইজন। এদিকে জনমত জরিপে দেখা গেছে 14 বছর শাসন করার পর অনেকটা পিছিয়ে আছে সুনাকের দল কনজারভেটিভ পার্টি। সমীক্ষার তথ্য অনুযায়ী লেবার পার্টির তুলনায় কনজারভেটিভ পার্টি 20% পিছিয়ে আছে। অন্যদিকে আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে দলের অনেককেই একই সঙ্গে অবাক ও ক্ষুব্ধ করেছেন ঋষি সুনাক। বৃহস্পতিবার প্রচারণায় গিয়ে সুনাক জানান, ব্রিটেনের অর্থনীতি একটি কোণে ঘুরছে এবং অবৈধ অভিবাসন মোকাবিলায় তার একটি পরিকল্পনা রয়েছে। কিন্তু তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, গত 3 বছরে দ্রব্যমূল্যের দাম বেড়েছে 21% এবং জাতীয় স্বাস্থ্য পরিষেবা দীর্ঘ সময় ধরে আটকে থাকায় ভোটারদের বোঝানো কঠিন হতে পারে যে ব্রিটেন সঠিক পথেই রয়েছে। লেবার পার্টির নেতা স্টারমার দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের গিলিংহামে প্রথম দিনের প্রচারণায় ভোটারদের বলেন, বিজয়ী হলে তিনি ব্রিটেনকে পুনরুজ্জীবিত করবেন। লেবার পার্টিকে ভোট দেওয়ার অর্থ হল বিশৃঙ্খলা বন্ধ করতে এবং জীবনমুখী নীতির পক্ষে ভোট দেয়া। অন্তরা সেন, সময় সংবাদ। ফ্রান্সে জাতীয়তা পাওয়ার ক্ষেত্রে ভাষাগত যোগ্যতার পাশাপাশি আরও বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়। শুনতে বা পড়তে অক্ষম কিংবা শিল্পী খেলোয়াড়দের মতো বিশেষ কোনো প্রতিভার অধিকারী হলেও মিলবে দেশটির জাতীয়তা। প্যারিসে আয়োজিত ফরাসি জাতীয়তা বিষয়ক সেমিনারে এই বিষয়গুলো উঠে আসে। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর একটি রিপোর্ট।
ফ্রান্সে দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশটির জাতীয়তা প্রত্যাশী ও গ্রহণকারীও। তবে জাতীয়তা পাবার ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা করা হয় সে সম্পর্কে অনেকেরই নেই সঠিক ধারণা। বিবেচ্য বিষয় কিংবা কত বছর দেশটিতে বসবাস করলে জাতীয়তার জন্য আবেদন সহ বিভিন্ন বিষয়ে প্যারিসে এক সেমিনারের আয়োজন করা হয়। অ্যাজাইলাম অ্যান্ড ইমিগ্রান্ট সলিউশন সংস্থা আইসার আয়োজনে এই সেমিনারে উঠে আসে জাতীয়তা গ্রহণের খুঁটিনাটি নানা বিষয়। গ্রহণকারীরা জানান, সেমিনারের অনেক তত্ত্ব জাতীয়তা গ্রহণের ক্ষেত্রে তাদের জন্য সহায়ক হবে। এখানে কয়েকটা ধাপ থাকে যারা ফরাসি নাগরিকত্ব চাচ্ছে, যেমন অনেকে ইমিগ্রেন্ট থাকে, অনেকে রিফিউজি থাকে, অনেকে ট্যালেন্ট পাসপোর্টে আসে বা স্টুডেন্টের জন্য আসে। সো প্রত্যেকটির জন্য যে মেইন জিনিসগুলো থাকে, জব করার একটা বিষয় থাকে যে অনেক বছর জব করতে হবে, তাদের ফিস দপিগুলো কালেক্ট করতে হবে। আয়োজকরা বলেন, আইনি বিষয় সহ প্রবাসী বাংলাদেশিদের উৎসাহ প্রদানের লক্ষ্যেই তাদের এই আয়োজন। একজন যখন ফরাসি জাতীয়তা পায় তখন সে সব ধরনের সুবিধাই পাবে একটা দেশের, যে সেই ফরাসি দেশের সে প্রথমত সে ভোট দেওয়ার অধিকার পাবে এবং নাগরিক হিসেবে যত রকমের সুবিধা দরকার সব সুবিধাই পাবে। আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল বাংলাদেশিদেরকে সাহস দেওয়া এবং বিভিন্ন আইনি বিষয়ে জানা যে কিভাবে সহজে ফরাসি জাতীয়তার আবেদন করতে পারে এবং বয়কে জয় করতে পারে। আমাদের মনে কিন্তু অনেকের সময় বয়ে কাজ করে, এই বয়টা কাটানোই হচ্ছে আমাদের মূল প্রোগ্রামের উদ্দেশ্য। বিভিন্ন জরিপের তথ্য বলছে, ফ্রান্সে প্রায় 1 লাখের কাছাকাছি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন, যাদের মধ্যে অন্তত 10,000 দেশটির জাতীয়তা গ্রহণ করেছেন। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। পার্পেল রঙের জাকারান্ডা ফুলের চোখ জুড়ানো সৌন্দর্য। পর্তুগালের রাজধানী লিসবন শহরের সড়ক থেকে অলিগলিতেও শোভা ছড়াচ্ছে ফুলটি। জাকারান্ডা সৌরভে স্থানীয়দের পাশাপাশি মুগ্ধ পর্যটক সহ দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও। রেজওয়ানা কাপের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। খানিকটা দেরিতে হলেও সারি সারি জাকারান্ডা গাছে বেগুনি বা পার্পেল রঙের ফুলের সমারোহ জানান দিচ্ছে নগরে বাড়ছে তাপমাত্রা। বসন্ত পেরিয়ে গ্রীষ্মের ছোঁয়া লাগছে পর্তুগালে। মে থেকে জুনের মাঝামাঝি সময় পর্যন্ত গাছে গাছে ফুটে থাকা জাকারান্ডা ফুলে লিসবন ধারণ করে ভিন্ন এক রূপ। শুধুমাত্র জাকারান্ডা ফুলের সৌন্দর্য উপভোগের জন্যই অনেক পর্যটক এ সময় ভ্রমণের জন্য বেছে নেন লিসবনকে। অনেক পর্তুগিজ মনে করেন জাকারান্ডা ফুল শহরের জন্য বয়ে নিয়ে আসছে সৌভাগ্য এবং সুসময়। খানিকটা উষ্ণতায় ফুলটি ফোটে বলে উৎসবের মাস জুনের আগে এটি বার্তা দেয় চমৎকার আবহাওয়ার। স্থানীয়দের পাশাপাশি লিসবন ভ্রমণে আসা পর্যটকরাও পান মনোমুগ্ধকর এই সৌন্দর্যের পরশ। দেশটিতে থাকা কর্মব্যস্ত প্রবাসী বাংলাদেশিরাও জাকারান্ডায় খুঁজে পান প্রশান্তির ছোঁয়া। শুধু পর্তুগিজ নয়, আমাদের জন্য খুব আনন্দের একটা বিষয়। যখন আমরা গাছে গাছে এই ফুলগুলি দেখে থাকি, আমাদের মনে একটা আলাদা আনন্দের সঞ্চার হয়। ফুল যেমন ভ্রমণকে আকৃষ্ট করে ফুলের গন্ধে, ফুলের সুবাসে, তেমনি কবি মনেও এবং প্রবাসীদের মনেও ক্ষণিকের জন্য আনন্দ বয়ে দেয়। সৌন্দর্য বৃক্ষ হিসেবে পরিচিত লাতিন ফুল গাছ জাকারান্ডা পর্তুগালে নিয়ে আসা হয় ব্রাজিল থেকে। যুগে যুগে পুরো পর্তুগালেই এখন চোখে পড়বে অসংখ্য দৃষ্টিনন্দন জাকারান্ডা গাছ। লিসবনের মার্কেস পম্বাল, বেলেই, সালদানাহার সহ নগরের অনেক গুরুত্বপূর্ণ রাস্তার দুধারেই এখন শোভা ছড়াচ্ছে ফুলে ফুলে ছেয়ে থাকা অসংখ্য জাকারান্ডা গাছ। ইউরোপে বসন্ত মানেই নানা ফুলের সমারোহ। আবহাওয়া ভেদে দেশে দেশে ফোটে নানা রকমের ফুল। তবে লিসবনে এ সময়ে গাছে গাছে ফুটে থাকা জাকারান্ডা জানান দেয় বসন্ত পেরিয়ে গ্রীষ্ম আসছে নগরে। শীতের রিক্ততা কাটিয়ে আগামী কয়েকটি মাস উৎসবে মাতবে লিসবন সহ পুরো পর্তুগাল। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদি সহ 5 কর্মকর্তাকে নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা করেছে ফিফা। এক বিজ্ঞপ্তিতে তদন্তের এ রায় প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। 13 লাখ টাকা ফিফা জরিমানা করেছে সালাম মুর্শেদিকে। এছাড়া আবু নাইম সোহাগকে 26 লাখ টাকা জরিমানার পাশাপাশি 3 বছরের জন্য ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। 2023 সালের 14 এপ্রিল বাংলা নববর্ষের দিনে ছিমছাম বাফুফেতে হঠাৎ নেমে আসে কাল বৈশাখীর ঝড়। ফিফার দেয়া ফান্ড নিয়ে 9/6 অভিযোগে 2 বছরের নিষেধাজ্ঞা দেয়া হয় তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে। বাফুফেকে দেয়া টাকার হিসাবে মিথ্যা তথ্য দেয়ায় সে সময় তাকে এই শাস্তি দেয়া হয়েছিল।
দুর্নীতির কালো থাবা থেকে বেরিয়ে আসার চেষ্টায় থাকা বাফুফেতে এবার নেমে এলো আরও বড় শাস্তির খড়গ। সোহাগ কাণ্ডের পর আর্থিক বিষয়াদি নিয়ে তদন্ত চলমান রেখেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আরও কয়েকজনের ওপর তদন্ত অব্যাহত রেখেছিল সংস্থাটি। ফিফার এথিক্স কমিটির এডুকেটরি চেম্বার সবার সাক্ষ্য প্রমাণ নিয়েই এই সিদ্ধান্ত দিয়েছে। সেই তদন্তের রায় এবার আনুষ্ঠানিকভাবে সামনে এলো। এবার আর পার পেলেন না সালাম মুর্শেদি। বাংলাদেশের সাবেক ফুটবলার ও বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদি বাফুফের ফিনান্স কমিটিরও চেয়ারম্যান। আর্থিক অসঙ্গতি ও ফিফার কমপ্লায়েন্স সঠিকভাবে ব্যবহার করতে না পারায় তাকে 10,000 সুইস ফ্রাঁ বা 13 লাখ টাকা জরিমানা করেছে ফিফা। একই অভিযোগে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে 20,000 সুইস ফ্রাঁ ও 3 বছরের জন্য ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমান দুজনকেই 10,000 সুইস ফ্রাঁ ও 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সোহাগ কাণ্ডের পর ফুটবল ফেডারেশনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল দুজনকেই। বাফুফের তদন্ত কমিটিও তাদের দায় খুঁজে পেয়েছিল। এবার নিষেধাজ্ঞা এলো ফিফা থেকে। তবে কোনো শাস্তি পাননি বাফুফের ক্রয় ও স্টোর কর্মকর্তা ইমরুল হাসান শরীফ। ভবিষ্যতে এ ধরনের অপরাধে যেন যুক্ত না হন সেজন্য তাকে সতর্ক করা হয়েছে। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত। কমলাপুরের দৃশ্যমান এমআরটি লাইন 6 এর সবশেষ স্টেশন কাজ এগিয়েছে 40%। আগামী বছর জুনে মেট্রো যাত্রার আশা। উত্তরা থেকে সময় লাগবে মাত্র 34 মিনিট। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়। সঙ্গে থাকবেন সহকর্মী কনক আজাদ। ধন্যবাদ রিচার্ড। সকালের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।